হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মতি। আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার বলগতি, ফোর্স অ্যান্ড মোশন। ক্লাস 9-এর জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, ক্লাস 9-11। তো ক্লাসটা সম্পূর্ণ ভালো করে দেখো, খুব ভালো লাগবে। তো বলগতি, আগে এই চ্যাপ্টারটা আমরা দেখবো ফোর্স অ্যান্ড মোশনে। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে বল কি, বল ও গতি করছে, বল কি সেটা জানলাম না। তো বল কি? বল হচ্ছে গিয়ে কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে, এ একটা বস্তু, এই বস্তুর উপর যেটা প্রয়োগ করলে বস্তুর কি হবে, হয় অবস্থানের পরিবর্তন ঘটতে পারে, আদারওয়াইজ বস্তুর আকৃতির পরিবর্তন ঘটতে পারে। বস্তুটা যেরকম ছিল, কি একটা ট্রায়াঙ্গুলার ফর্মে ছিল, রেক্ট্যাঙ্গুলার ফর্মে, সেটা ট্রায়াঙ্গুলার ফর্মে হয়ে যেতে পারে। আদারওয়াইজ বস্তুটার শেপ অ্যান্ড সাইজ প্লাস আয়তনের পরিবর্তন ঘটতে পারে, আর একটা অবস্থানের পরিবর্তন ঘটতে পারে। তাহলে যা প্রয়োগ করলে বস্তুর এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ যা প্রয়োগ করলে বস্তুর অবস্থান, আকার, আকৃতি ও আয়তনের পরিবর্তন ঘটে, সেই এজেন্টটাকে বলবো আমরা কি, বল। সেই এজেন্টটাকে বলবো কি আমরা, বল। এবার বিষয় হচ্ছে, বল প্রয়োগ করলেই বস্তুর মধ্যে তাহলে কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন ঘটছে। এবার আমরা দেখব যে যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে সেটা কোন ফর্মে ঘটে, কিভাবে ঘটে। এই চ্যাপ্টারের বিষয়টা হচ্ছে কি আমাদের গতি, অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তুর গতির সৃষ্টি হয়। দেখো, তো প্রথমে আসছি আমরা, গতিশীল কোনো বস্তু যখন আসছি, তাহলে গতিশীলের আগের স্টেজ যেটা, সেটা হচ্ছে স্থির বস্তু। আমরা দেখব যে আমাদের সারাউন্ডিংস যে বস্তুগুলো আছে, সেটা কোনো না কোনো বস্তুর সাপেক্ষে স্থির অবস্থায় আছে কিংবা গতিশীল অবস্থায় আছে। তাহলে স্থির বস্তু কাকে বলি, স্থির বলতে আমরা কি বুঝি, গতিশীল বস্তু কাকে বলে, গতিশীল বলতেই বা আমরা কি বুঝি, বস্তু গতি বলতে আমরা কি বুঝি। কোনো বস্তু স্থির আছে তার মানেটা হলো বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না ঘটবে। ভালো করে, কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না ঘটলে সেই বস্তুটাকে কি বলবো আমরা, স্থির বস্তু। তাহলে আমি কি বললাম, যে পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সেই বস্তুকে আমরা স্থির বস্তু বলে বিবেচনা করব। এবং বস্তুর ওই যে ফর্মটা, তখন সেটাকে বলবো আমরা স্থিতি, বস্তুর স্থিতি। আমি এখন এখানে বোর্ডের সামনে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আমি কিন্তু এই নড়াচড়া করছি, এই দিকে গেলাম আবার এদিকে এলাম, তার মানে কি, হয়তো আমি তোমার সাপেক্ষে কিংবা আমার সামনে কোনো বস্তু আছে তার সাপেক্ষে কিন্তু আমি কি করলাম, অবস্থানের পরিবর্তন করলাম সময়ের সঙ্গে। তাহলে তখন আমাকে যে স্থির বস্তু বলা যাবে না। কিন্তু যদি আমি এরকমই দাঁড়িয়ে থাকি, তোমার সাপেক্ষে কিংবা অন্য কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যদি আমি স্থান পরিবর্তন না করি, আমার অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন আমি কি, অ্যাজ এ রেস্ট বা স্থিতি বা স্থির বস্তু হিসেবে আমাকে তখন বিবেচনা করা হবে। তাহলে স্থির বস্তু হচ্ছে গিয়ে যে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিক যে মাধ্যমগুলো আছে, ঘর বাড়ি গাছপালা, তাদের সাপেক্ষে যদি সে কোনো বস্তু স্থির, মানে সময়ের সঙ্গে যদি স্থান পরিবর্তন না করে, তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো, স্থির বস্তু বলে বিবেচনা করব। তাহলে আর গতি বস্তু, বস্তুর গতি ও অবস্থান রাখবো, তাহলে বস্তুর এই যে অবস্থা, তাকে আমরা কি বলবো, বস্তুর এই সময় যে অবস্থাটা, সেকে বলবো আমরা বস্তুর স্থিতি অবস্থা, স্থিতি অবস্থায় আছে। ওকে, বস্তুর এই যে অবস্থাটা, সেটাকে আমরা স্থিতি অবস্থায় বলবো। আর বস্তুর গতিশীল অবস্থা কি বলতে আমরা কি বুঝি, গতি অবস্থা, গতি বলতে বোঝায় একই রকম ভাবে পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে, কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে, এটা লিখতে ভুল হয়ে গেছে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে
সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সেই বস্তুকে আমরা স্থির বস্তু বলবো। এবং বস্তুর ওই ধর্মটাকে তখন আমরা বলবো স্থিতি অবস্থায় আছে বস্তু, ওই অবস্থাটাকে আমরা স্থিতি অবস্থা বলবো। আর গতিশীল বস্তু কাকে বলবো? পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে সেই বস্তুকে আমরা ট্রিট করবো অ্যাজ এ গতিশীল বস্তু, বা তখন বস্তুর যে অবস্থাটা সেটাকে আমরা বলবো বস্তুর গতি অবস্থা। এবার আমরা যদি বস্তুর গতি অবস্থাটাকে যদি আমরা বিচার করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কি বলতো, দুটো, আমরা একটা জিনিস বলছি যে কোনো বস্তুকে যদি আমরা স্থির অবস্থায় দেখি, পৃথিবীর মধ্যে কোনো বস্তুকে আমি স্থির অবস্থায় দেখছি, তাহলে আমার সাপেক্ষে সে বস্তুটা স্থির। যদি একটা গাছকেই দেখো, মনে করো পৃথিবীর সাপেক্ষে একটা গাছকে তুমি যদি দেখো, তাহলে পৃথিবীর মধ্যে অবশ্য কোনো ব্যক্তি যখন গাছটাকে দেখবে, তখন সে ব্যক্তি গাছটাকে কিন্তু স্থির দেখবে। কিন্তু পৃথিবীর বাইরে যদি কোনো গ্রহ বা উপগ্রহ থেকে যদি আমরা ওই গাছটাকে বা ওই পৃথিবী গাছটাকে যদি অবজার্ভ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে গাছটা কিন্তু গতিশীল। তাহলে পরম স্থিতি বলতে বোঝায় যে কোনো বস্তু যদি অ্যাকচুয়ালি স্থিতি হয়, অর্থাৎ পৃথিবীর বাইরের কোনো গ্রহ উপগ্রহ থেকে যদি বস্তুটাকে দেখা যায়, সেক্ষেত্রে যদি বস্তুটাকে স্থির দেখায়, তখন সেটাকে পরম স্থিতি বলবো। কিন্তু বাস্তবে পরম স্থিতি বলে কোনো বস্তু হয় না। প্রত্যেকটা বস্তু কারো না কারোর সাপেক্ষে গতিশীল। আমি যখন এখন এখানে দাঁড়িয়ে আছি, কারোর অন্য কোনো ব্যক্তির সাপেক্ষে আমি স্থির। পরম স্থিতি বলে কোনো বিষয় কিন্তু এক্সিস্ট করে না। আর পরম স্থিতি বিষয়ে যদি এক্সিস্ট না করে, তাহলে পরম গতি এক্সিস্ট করে না। পরম গতি বলতে বোঝায় কোনো বস্তু যখন অ্যাকচুয়ালি গতিশীল, যে কোনো বস্তুর সাপেক্ষে সবসময় সে গতিশীল, সেই রকম যদি হয় তখন সেটাকে পরম গতি বলবো। তাহলে অ্যাকচুয়ালি কি কোনো বস্তু পরম গতিশীল? আমরা যখন একটা গাছকে দেখছি, সে স্থির অবস্থায় আছে, আবার ওই গাছটাকে যদি আমরা ট্রেনের উপর থেকে দেখবো, তখন ওই গাছটা কিন্তু গতিশীল। তাহলে অ্যাকচুয়ালি কি গাছটা গতিশীল? অ্যাকচুয়ালি গাছটা গতিশীল নয়। তাহলে পরম স্থিতি বা পরম গতিশীল বলে কোনো বস্তু হয় না। পৃথিবীতে সমস্ত বস্তুর স্থিতি অবস্থা বা গতি অবস্থা আপেক্ষিক। কারো না কারো সাপেক্ষে সে গতিশীল, অথবা কারো না কারো সাপেক্ষে স্থির। বুঝালো? যেমন আর একটা এক্সাম্পল দিই। আমি মনে করো বাইকের উপর বসে আছি, আমি আমার বন্ধুর বাইকে বসে আছি। তাহলে আমি আমার বন্ধুর বাইকে যখন বসে আছি, তখন আমার সাপেক্ষে আমার বন্ধু কিন্তু কি স্থির অবস্থায় আছে। কিন্তু আমাদের এই দুজনকে যখন অন্য একজন থার্ড পার্সন অবজার্ভ করবে, তখন কিন্তু গতিশীল অবস্থা অবজার্ভ করবে। মানে আমরা ওই বস্তুর সাপেক্ষে, ওই ব্যক্তির সাপেক্ষে কিন্তু আমরা গতিশীল অবস্থায় আছি। তাহলে আমরা প্রত্যেকটা সারাউন্ডিং এর মধ্যে কোনো না কোনো বস্তুর সাপেক্ষে হয় আমরা গতিশীল, কিংবা আমরা স্থির অবস্থায় আছি। তার জন্য পরম স্থিতি বা পরম গতিশীল বলতে কোনো বিষয় এক্সিস্ট করে না। সমস্ত গতি এবং সমস্ত স্থিতি অবস্থাই হচ্ছে গিয়ে আপেক্ষিক। এবার আমরা দেখব গতি আমরা পাঁচটা ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে গিয়ে তোমার বিষয়টা কি ভালো করে বুঝতে হবে। সরৈখিক গতি হচ্ছে গিয়ে কোনো বস্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই দিকে, এবং এই বস্তুর মধ্যে অবস্থিত প্রত্যেকটা কণা যদি সমান্তরালভাবে একই দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে কি বলবো আমরা? সরলরৈখিক গতি। বিষয়টা বুঝো। মনে করো এই একটা বস্তু, যদি আমি বিচার করি, মানে ইমাজিন করি আর কি, কাল্পনিক ভাবে, যে M1 একটা বস্তুর কণা, M2 অসংখ্য কণা দিয়ে তৈরি বস্তুটা, কিন্তু আমি জাস্ট অ্যাজাম্পশন হিসেবে ধরে নিচ্ছি যে M1 একটা বস্তু কণা, M2 একটা বস্তু কণা। তাহলে এখানে যখন বস্তুটা গেছে, তখন আমি ধরে নিচ্ছি M1 ড্যাশ M2 ড্যাশ। এবার বলো, এই বস্তুটা যখন গতিশীল সরলরৈখিক ভাবে এ থেকে বি অবস্থানে গেছে, তখন M1 M ড্যাশ, এই যে কণা দুটোর মধ্যে যে মানে পরিবর্তন ঘটেছে দূরত্বের, সেই পরিবর্তনটা কিন্তু কি হয়েছে? একই দিকে। এবং এটা বলতে পারি আমরা যে M1 M2 ইজ ইকুয়াল টু, যেমন সমান্তরাল ছিল M1 M3 M2 ড্যাশ, সেরকম সমান্তরাল M1 ড্যাশ M2 ড্যাশ সমান্তরাল।
মানে পরস্পর সমান্তরাল এবং একই দিকে সমান দূরত্ব অতিক্রম করেছে, তখন সেটাকে আমরা কি বলবো? সেই গতিকে বলবো আমরা সরল রৈখিক গতি, সরলরেখা বরাবর। যদি এরকম হতো যে m1 থেকে m2 যেটা পরিবর্তন করেছে সেটা কিন্তু m2 ড্যাশ m2 পরিবর্তনের থেকে যদি কম হতো বা ভ্যারি করতো, তখন কিন্তু আমরা এটাকে সরলরৈখিক গতি বলতে পারতাম না, সেটাকে অন্যরকম গতি বলা যেত। কিন্তু যেহেতু এই দুটো সমানভাবে একই দিকে সমান্তরাল ভাবে একই দূরত্ব অতিক্রম করেছে, সেই জন্য আমরা এটাকে কি বলবো? সরলরৈখিক গতি বলবো। এবারে আসছি বৃত্তীয় গতি। কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে আবর্তন করে সময়ের সঙ্গে সঙ্গে, তখন ওই বস্তুর গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি বলবো। কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে আবর্তন করে, তখন সেই বস্তুর গতিকে বলবো আমরা বৃত্তীয় গতি। আচ্ছা, সরলরৈখিক গতি বলতে আমরা যেমন একটা সোজা রাস্তা দিয়ে, সরলরৈখিক রাস্তা দিয়ে যদি একটা বাইকের গতি বা বাসের গতিটাকে বলবো আমরা সরলরৈখিক গতি, কিংবা সোজা রেল লাইনের উপর দিয়ে যখন কোনো ট্রেন যায়, তখন ওই ট্রেনের গতিটাকে আমরা সরলরৈখিক গতি হিসেবে বিবেচনা করবো। আর বৃত্তীয় গতি বলতে আমরা দেখলাম যে কোনো বৃত্তাকার পথে কোনো সাইকেল আরোহী যদি সাইকেল চালায়, তখন সেই গতিটাকে বলবো আমরা বৃত্তীয় গতি। এরপরে আসছি ঘূর্ণন গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি হবে, কোনো বস্তু যখন তার নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে শুরু করবে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, ওই ঘূর্ণন অক্ষের কোনো পরিবর্তন ঘটবে না। ঘূর্ণন অক্ষের অবস্থানের পরিবর্তন না ঘটে, শুধুমাত্র যদি কি করে কোনো বস্তু নিজ অক্ষের সাপেক্ষে ওই ঘূর্ণন অক্ষের পরিবর্তন ছাড়া যদি সময়ের সঙ্গে পরিবর্তন মানে মুভমেন্ট করে আর কি, তখন সেটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। ওই বস্তুর গতিকে তখন আমরা এজ এ ঘূর্ণন গতি বলে আমরা বিবেচনা করব। যেমন লাট্টুর গতি, একটা লাট্টুকে যখন আমরা ঘোরাই, তখন লাট্টুটা কিন্তু ঠিক নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু ওই নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘূর্ণন অক্ষে কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, একটা জায়গায় গিয়ে কি করে একটা জায়গায় থেকেই তার গতিশীল হয়, তখন সেই বস্তুটা, তখন ওই লাট্টুর গতিটাকে আমরা ঘূর্ণন গতি হিসেবে বিবেচনা করবো। কিংবা ফ্যানের গতি, ফ্যানের নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘূর্ণন অক্ষে কিন্তু পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র কি হচ্ছে ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বা ওই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কি করছে, নিজ অক্ষের সাপেক্ষে সে গতিশীল হয়েছে, তখন সেই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর মিশ্র গতি হচ্ছে গিয়ে কোনো বস্তুর একই সাথে ঘূর্ণন গতি হচ্ছে, তার সাথে সাথে সরলরৈখিক গতি হচ্ছে, তখন সেটাকে বলবো বলবো আমরা মিশ্র গতি। অর্থাৎ যেমন সাইকেল চালানোর সময় সাইকেলের চাকার গতিটা হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি, কিন্তু সাইকেলের চাকার ঘূর্ণনের ফলে কি হচ্ছে, পুরো সাইকেলের বডিটা কি করছে, কিছুটা দূরত্ব অতিক্রম করছে, অবস্থানের পরিবর্তন করছে, তখন তাহলে আমরা এটা কি বলবো? মিশ্র গতি বলে আমরা বিবেচনা করব। কিছু কিছু ভৌত রাশি আমাদের পড়তে হবে, যেমন হচ্ছে কি 1 নম্বর হচ্ছে গিয়ে দূরত্ব। দূরত্ব বলতে আমরা কি বুঝি? দূরত্ব বলতে বুঝি কোনো বস্তু একটা কোনো বস্তু তার যাত্রাকালে যতটা মোট পথ অতিক্রম করে, সেই অতিক্রান্ত পথকে আমরা ওই বস্তুর দূরত্ব বলি। অর্থাৎ একটা বস্তু এ অবস্থান থেকে সে বিতে গেল, বি থেকে আবার সিতে গেল, সি থেকে আবার ডিতে গেল, তাহলে এই বস্তুর তার যাত্রাকালে, প্রত্যেকটা যাত্রাকালে তার মোট অতিক্রান্ত পথটাকে আমরা কি বলবো? দূরত্ব বলবো। তাহলে সে স্টার্ট করেছিল কোথায়? প্রারম্ভিক স্থান হচ্ছে এটা, ইনিশিয়াল পয়েন্ট, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত তার যাত্রাকালে যতটা সে মোট পথ অতিক্রম করেছে, সেই অতিক্রান্ত পথকে আমরা কি বলবো? ওই বস্তুর দূরত্ব বলে বিবেচনা করবো। দূরত্ব মাত্র ডিস্টেন্স হিসেবে আমরা বিবেচনা। এবার এই দূরত্ব কোনো নির্দিষ্ট দিক থাকে না, ঠিক আছে? দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। দেখো দিকের পরিবর্তন হচ্ছে বারবার, নির্দিষ্ট দিকে কি দূরত্ব মানে দূরত্ব যখন কোনো বস্তু যখন যাত্রা করছে তখন নির্দিষ্ট দিকে হচ্ছে না, তখন এই দূরত্বের কোনো
দিক না থাকা, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, জিরো হতে পারে না। আবার আরেকটা বিষয় যে দূরত্ব কখনো নেগেটিভও হতে পারে না। নেগেটিভ দূরত্ব গেছে, সে -5 মিটার দূরত্ব গেছে, এরকম হয় না। যেমন এখান থেকে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তার দূরত্ব অতিক্রম হয়েছে কত, 10 প্লাস 15 প্লাস 5, দ্যাট ইজ 30 মিটার সে দূরত্ব অতিক্রম করছে। এই 30 নেগেটিভ হতে পারে না, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে থেকে ডিসপ্লেসমেন্টও বলা হয়। ডিসপ্লেসমেন্ট সরণ, অর্থাৎ কোনো বস্তু, এ একটা বস্তু, এ থেকে সে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে বিতে গেল, বি থেকে ডিতে গেল। তাহলে এটা 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তাহলে বস্তুর সরণ বলতে কি বোঝায়? এখানে তো আমরা দেখছি দূরত্ব আমরা ইজিলি বলে দেবো, এসি বিসি বিডি যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বস্তুর দূরত্ব। অর্থাৎ বস্তুর এখানে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব সমান হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10, 30 মিটার। সরণ বলতে বোঝায় কোনো বস্তু যখন একটি নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, তখন ওই বস্তুর প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দু সংযোজক সরলরেখাকে আমরা কি বলবো, ওই বস্তুর সরণ। অর্থাৎ এডিটা হচ্ছে বস্তুর সরণ। অর্থাৎ কোনো বস্তুর ইনিশিয়াল পয়েন্ট মানে যেখান থেকে সে স্টার্ট করেছিল জার্নিটা, এবং ফাইনাল পয়েন্ট মানে যেখানে গিয়ে শেষ করলো জার্নিটা, তাদের মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, সেই সংযোজক সরলরেখার মধ্যবর্তী যে ক্ষুদ্রতম দূরত্ব, সেই ক্ষুদ্রতম দূরত্বকে আমরা কি বলবো, ওই বস্তুর সরণ। তাহলে বস্তুর সরণ কিন্তু একটা নির্দিষ্ট দিকে হয়, বস্তুর সরণ একটা নির্দিষ্ট দিকে, দিকটা কোন দিকে, তার প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর দিকে, অর্থাৎ যেখানে ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে সরণের ডিরেকশন। আর সরণের ডিরেকশন থাকায় সরণ কি একটা ভেক্টর রাশি, এর মান এবং অভিমুখ দুটোই থাকে। আর একটা বিষয় যে সরণের মান কিন্তু শূন্য হতে পারে। কিভাবে বলি, মনে করো যে সিতে গেলে, সি থেকে আবার তুমি এতে ফিরে এলে, এবার তোমার বস্তু তাহলে সরণ, তাহলে আমরা কি কি করে বিচার করব? আমরা জানি সরণ বলতে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে অতিক্রান্ত পথকেই বলবো আমরা বস্তুর সরণ। কিন্তু এটা নির্দিষ্ট দিকে নয়, দিক তো পরিবর্তন হয়েছে, এবং ওই বস্তুটার মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা যেখান থেকে সে স্টার্ট করেছিল জানি যেখানে গিয়ে শেষ করলো, তাহলে স্টার্ট করেছিল এ বিন্দু থেকে, আবার শেষ করলো এই বিন্দু থেকে, তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট দুটোই একই। সেক্ষেত্রে আমরা কোনো সংযোজক সরলরেখা টানতে পারবো না, সেক্ষেত্রে বস্তুর সরণটা কি, শূন্য। সরণের একক কি, এসআই একক হচ্ছে গিয়ে মিটার, যেটা দূরত্ব এককের সাথে সমান। আর সিজিএস একক কি, সিজিএস একক হচ্ছে গিয়ে সেন্টিমিটার। বুঝালো? আচ্ছা, সরণ করে দিলাম। এবারে আসবো আমরা, দ্রুতি বলতে বোঝায় কোনো বস্তু নির্দিষ্ট সময়ের সাপেক্ষে মোট অতিক্রান্ত পথকে আমরা কি বলবো, ওই বস্তুর দ্রুতি। সময় সাপেক্ষে কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথকে আমরা কি বলবো, ওই বস্তুর দ্রুতি। অর্থাৎ বস্তুর দ্রুতি বলতে বোঝায় বা স্পিড বলে বিবেচনা করব। তাহলে যদি কোনো বস্তু টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর দ্রুতি কি হবে, স্পিড এস ইজিক্যাল টু ডি বাই টি, এটা আমরা বলতে পারি। অর্থাৎ দ্রুতি কিন্তু নির্দিষ্ট দিক হয় না, অতিক্রান্ত পথ তো স্কেলার, তার জন্য দ্রুতি হচ্ছে গিয়ে স্কেলার। দ্রুতি যেমন, দূরত্ব যেমন স্কেলার আছে, দ্রুতিটাও সেরকম স্কেলার আছে, মান বা অভিমুখ নেই। এই যদি এসআই এককটা বিচার করা যায়, তাহলে দ্রুতি এসআই একক কি, দ্রুতি হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে মিটার এসআই, আর সময় তো সেকেন্ড, তাহলে কি হবে, মিটার পার সেকেন্ড। আর সিজিএসএ হবে কি, সেন্টিমিটার পার সেকেন্ড। এর মাত্রা যদি দেখা যায়, দ্রুতির মাত্রা
সে মাত্রাটা কি হবে? মিটার মানে হচ্ছে লেন্থ, দূরত্ব মানে কত, লেন্থ টাইম, দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি আমাদের দ্রুতির মাত্রা। তাহলে দ্রুতি একটা কি? দ্রুতি হচ্ছে কি একটা স্কেলার রাশি। দ্রুতির পরে পরে আসছি আমরা ভেক্টর রাশি, বেগ। আচ্ছা, বেগ বলার আগে আরেকটা বিষয় বলা যায়, দ্রুতিরই একটা ফর্ম, সেটা হচ্ছে সমদ্রুতি। কাকে বলে? সমদ্রুতি, ইউনিফর্ম স্পিড বলা হয় ইংরেজিতে এটাকে। স্পিড কি? কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ে, মনে করো এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, বি থেকে সিতে, সি থেকে ডিতে গেল, এবং এর প্রত্যেকটা অবস্থানে একই সময়ের ব্যবধানে যদি সে একই দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর দ্রুতিকে আমরা সমদ্রুতি বলবো। অর্থাৎ ধরে নাও সেকেন্ড, 5 সেকেন্ড, প্রত্যেকটা সময় একই সময় ব্যবধানে সে একই দূরত্বটা দেখো 25, 30, 35, 5 করে বেড়েছে। একই সময় ব্যবধানে যদি কোনো বস্তু একই দূরত্ব অতিক্রম করে সময় সাপেক্ষে, তখন সেই বস্তুটাকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি বস্তু। আর একটা হচ্ছে অসমদ্রুতি। অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড যেটাকে বলা হয়, অর্থাৎ কোনো বস্তু মনে করো একই সময় ব্যবধানে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, সময় একই কিন্তু এখানে ধরলাম 30 হলো বা এখানে 35 হয়ে গেল, মানে একই সময় ব্যবধানে কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করেছে, তখন সেটাকে আমরা বলবো অসমদ্রুতি। কোনো বস্তু একই সময়ের ব্যবধানে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর দ্রুতিকে বলবো আমরা অসমদ্রুতি। এবার অসম কথাটা যখনই আসে তখন আমাদের অ্যাভারেজের কনসেপ্ট চলে আসে। অর্থাৎ কোনো বস্তু, এখানে অ্যাভারেজ দ্রুতির কথা চলে আসছে, কেন 25 মিটার, 37 মিটার, 35 মিটার, তাহলে অ্যাভারেজ একই সময় ব্যবধানে সে কতটা গড় মানে দূরত্ব অতিক্রম করছে, সেই জন্য গড় দ্রুতির টার্মটা আমাদের চলে আসে। গড় দ্রুতি ইজ ইকুয়াল টু মোট যতটা পথ অতিক্রম করেছে, মোট দূরত্ব বাই মোট সময়, মোট কত সময় লেগেছে, অর্থাৎ মোট দূরত্ব মোট সময়ের অনুপাতকে আমরা তখন গড় দ্রুতি বলে বিবেচনা করব। এ গেল দ্রুতি। এবারে আসছি আমরা বেগ। বেগ বা ভেলোসিটি কাকে বলে? কোনো বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পথ অতিক্রম করে সেই বস্তুর, তাহলে দুটো টার্ম মনে রাখতে হবে যেটা দ্রুতিতে ছিল না। কোনো বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তু বেগ বলে। আচ্ছা, বেগকে আমরা এভাবে বিবেচনা করি, তাহলে নির্দিষ্ট দিক কথাটা কিন্তু কোথায় ছিল না বলতো? এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। বেগের নির্দিষ্ট দিক আছে, তার জন্য বেগটা হচ্ছে ভেক্টর রাশি। নাহলে বেগের সঙ্গে দ্রুতির কোনো পার্থক্যই নেই। বেগের শুধুমাত্র দিক আছে, দ্রুতিতে বেগ তোমার দিক ছিল না। ওটা নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করছিল সেটাকে আমরা দ্রুতি বলছিলাম। কিন্তু নির্দিষ্ট সময় হলেই হবে না, নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে পথ অতিক্রম করে সেই অতিক্রান্ত পথের হারকে আমরা কি বলবো? ওই বস্তুর দ্রুতি বলবো, এই সরি বেগ বলবো। তার মানে আমরা লিখতে পারি যে এই এই টার্মটুকু দেখো, কোনো বস্তুর যে পথ অতিক্রম করে, অতিক্রান্ত পথকে আমরা কি বলবো? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অতিক্রান্ত পথকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি? সরণ। তাহলে আমরা বলতে পারি না বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে নির্দিষ্ট কথাটা আমাকে জুড়তে হবে না। অর্থাৎ কোনো বলতে পারি বা কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সরণ ঘটে, বা কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে নির্দিষ্ট সময় কথাটা বলার দরকার নেই, কোনো বস্তু সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ওই বস্তুর বেগ। তাহলে বেগ হচ্ছে গিয়ে কি রাশি? বেগটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। বেগ হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর রাশি। এর এসআই একক কি? একই, মিটার পার সেকেন্ড। সিজিএসএ হচ্ছে গিয়ে সেমি পার সেকেন্ড।
আর এর মাত্রাটা হচ্ছে গিয়ে এল টি টু দি পাওয়ার -1। এবারে আসছি, যেমন আমাদের সমদ্রুতি ছিল সেরকম সমবেগ আছে। ইউনিফর্ম বস্তু এ থেকে বিতে গেল, সে মোট সরণ ঘটেছে, বিতে গেছে 5 সেকেন্ডে 10 মিটার সরণ ঘটেছে, 10 সেকেন্ড। আবার সি থেকে ডিতে গেছে যখন পরবর্তী 15 সেকেন্ডে, তখন সে কত গেছে 30 মিটার। অর্থাৎ কোনো বস্তুর একই সময় ব্যবধানে যদি একই পরিমাণ সরণ ঘটে, কোনো বস্তুর একই সময় ব্যবধানে যদি একই পরিমাণ সরণ ঘটে, তখন সেই বস্তুর সরণকে আমরা তখন সেই বস্তুর সরণের হারকে আমরা কি বলবো, সমবেগ বলবো। এবার এই সমবেগ যখন ঘটছে, তখন যদি আমরা বলি যে কোনো বস্তুর সময় সাপেক্ষে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তখন যদি আমরা এইভাবে বলতে হয়, বলা যায় কোনো বস্তু একই সময় ব্যবধানে যদি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন কিন্তু ওই বস্তুর বেগ, তখন ওই বস্তুর দূরত্বের হারকে আমরা বেগ বলতে পারবো না। তখন আমাদেরকে বলতে গেলে একটা কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করতে হবে, তবে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। অর্থাৎ কোনো বস্তু একই সময় ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করলে, নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করলে, তখন সেই বস্তুর দূরত্বের হারকে আমরা কি বলবো, বস্তুর বেগ। এবার এখানে একই দূরত্ব অতিক্রম করছে, এরকম কেস হতে পারে কোনো বস্তু একই দূরত্ব অতিক্রম করছে একই সময় ব্যবধানে, কিন্তু ডিরেকশনে পরিবর্তন করছে, দিকের পরিবর্তন হচ্ছে, আর দিকের পরিবর্তন হলে বেগের পরিবর্তন ঘটবে, তখন কিন্তু সেই বস্তুটাকে আমরা কি বলবো না, সমবেগ বলবো না, সেই বস্তুর বেগকে আমরা সমবেগ বলবো না। তারপরে আসছি আমরা অসমবেগ। করে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর বেগকে আমরা কি বলবো, একই সময় ব্যবধানে ভিন্ন ভিন্ন, যদি নির্দিষ্ট দিকে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর বেগকে আমরা কি বলবো, অসমবেগ বলবো। বা এটাও বলতে পারি যে কোনো বস্তু একই সময় ব্যবধানে যদি কি ঘটে, ভিন্ন পরিমাণ সরণ করে, তখন সেই বস্তুর বেগকে আমরা অসমবেগ বলবো। এবার যদি আমাদের এরকম হয় যে কোনো বস্তু একই সময় ব্যবধানে দূরত্ব ভিন্ন ভিন্ন হচ্ছে, হ্যাঁ, তার সাথে সাথে যদি দিকেরও পরিবর্তন ঘটে আর কি, সেক্ষেত্রে বস্তু বেগের পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এটাকে আমরা অসমবেগ বলে বিবেচনা করবো। আর অসমবেগ এলে আমাদের গড়বেগের ধারণা চলে আসবে। গড়বেগ তখন আমরা কি বলবো, মোট অতিক্রান্ত মোট পরিমাণ সরণ যেটা থাকবে, মোট সরণ বাই মোট সময়কে আমরা গড়বেগ বলে বিবেচনা করব। ত্বরণ কাকে বলে, কোনো বস্তু, মনে করো একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে যখন চলে গেল, 10 সেকেন্ড পর তার দেখা গেল এই এ অবস্থানে যখন বস্তুটা ছিল, তখন তার বেগ ছিল মনে করো 30 মিটার, 30 কিলোমিটার পার আওয়ার। হুট করে যখন আবার এ থেকে বিতে চলে গেল, তখন বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে 60 কিমি পার আওয়ার। 10 সেকেন্ড পরে আমি যখন অবজার্ভ করছি ওই বস্তুটাকে, তখন দেখছি বস্তুর বেগ 60 কিমি পার আওয়ার। সেক্ষেত্রে বস্তুর বেগের পরিবর্তন হয়েছে, ত্বরণ বলে। অর্থাৎ বস্তুর বেগ যদি বৃদ্ধি পায়, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ যেমন এখানে 30 থেকে 60 হয়ে গেল, তখন সেই বস্তুর এই যে বেগের পরিবর্তনের হার, সেটাকে আমরা ত্বরণ বলবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে, বেগ বৃদ্ধি না পেয়ে আবার হ্রাস পেয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ওই ত্বরণকে, ওইটাও ত্বরণ কিন্তু এটা হয় নেগেটিভ ত্বরণ। ইউ ও টি সময় পরে ওই বস্তুর, কারণ এই যে ক্যালটি কি হবে, বেগের পরিবর্তন কত হয়েছে, অন্তিম মাইনাস প্রাথমিক, মানে ভি মাইনাস ইউ বাই টি, কত সময় হয়েছে, টি সময়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে তখন ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস টি। এবার আমি যদি অন্তিম বেগটা জিরোই ধরে নিই, যদি ইউ সমান 0 হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। তবে আমরা কি পেলাম, ত্বরণ সমান কি, বেগের পরিবর্তনের হার, বা বেগ বাই সময় আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা এসআই একক যদি আমরা বের করি, ত্বরণের এসআই একক কি, তাহলে ভি বাই টি হচ্ছে, তো তাহলে ভি হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড, আবার নিচে একটা সেকেন্ড মানে সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর
সিজিএস এ আমাদের কি হবে, সিজিএস হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার সিজিএস এ হবে। আর তোমার এসআই আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে সেকেন্ড স্কোয়ার কথাটা দুবার তনে আসছে, একটা হচ্ছে বেগের পরিবর্তন, একবার সহনের হার বোঝানোর জন্য, মানে যেটা বেগের বেগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ওই বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। সেই জন্য দুবার আমাদের কথাটা আসছে। ভেঙে লিখলে এরকম হয় যে ভি সমান কি ডি বাই টি বাই কি আবার টি, তাহলে একটা কি ভি বাই টি, ডি বাই টি মানে কি, মানে ডিসপ্লেসমেন্ট আপন টাইম, সরণ বাই সময়, যেটা আমরা বেগ পাচ্ছি, তাহলে একবার কি বোঝানোর জন্য, সরণের হার বোঝানোর জন্য, আর একবার হচ্ছে গিয়ে বেগের হার বোঝানোর জন্য আমরা দুবারই সেকেন্ড স্কোয়ার কথাটা দুবার আসছে বেগের ক্ষেত্রে। বেগের মাত্রা যদি আমাদের লিখতে হয়, তাহলে বেগের মাত্রা কি হবে, বেগের মাত্রা হবে ইজ ইকুয়াল টু ভি বাই টি। ভি এর মাত্রা আমরা কি পেয়েছিলাম, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি, কি পাবো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে কি আমাদের বেগের ত্বরণের মাত্রা। তো আজকে আমরা ত্বরণ পড়লাম, বেগ পড়লাম, দ্রুতি পড়লাম। পরের ক্লাসে আমরা এদের গতীয় সমীকরণে আরো কিছু এক্সট্রা নিউমেরিক্যাল থাকবে, এদের কিছু গ্রাফ আছে, লেখচিত্র, সেগুলোকে আমাদের সলভ করতে হয়, এবং এদের প্রতিষ্ঠাও আছে, প্রত্যেকটা গতি সমীকরণ সেগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হয়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আজকে এই ক্লাসটা কেমন লেগেছে আপাতত সেটা বলো, কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, সবাই ভালো থেকো।